সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। আসলে মানুষের জীবনে সক্ষমতা কিন্তু তার কাজের মধ্য দিয়েই প্রমাণিত হয়, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সক্ষমতা ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে। একটা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তি বিভিন্ন সময়ে কাজ করতে পারেন এবং এ কারণেই বিভিন্ন সময় সেই প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এর যে দায় সেটি কিন্তু ওই প্রতিষ্ঠানের নয়, এই দায়টি নির্ভর করে ব্যক্তির উপর, অর্থাৎ পুরো দায় ব্যক্তির। আমাদের জাতীয় জীবনে যেসব প্রতিষ্ঠান রয়েছে তার ভূমিকা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ এবং এই প্রশ্নবিদ্ধ হওয়ার যে বিষয়টি সময়ের পরিক্রমায় স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে স্বমহিমায় উদ্ভাসিত হতে দেখিনি। কেন দেখিনি, গলতটা কোথায়, সেসব নিয়েই আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আজকে যথারীতি আমাদের সঙ্গে চারজন অতিথি রয়েছেন। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেত্রী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তারপরে রয়েছেন AFM সুলাইমান চৌধুরী, তিনি সাবেক সংস্থাপন সচিব এবং বলে রাখি তিনি একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমার ঠিক বামে রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আর সবশেষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান। আপনাদের চারজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যারিস্টার ফুয়াদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জাতীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কি দেশের জনগণ খুশি? যদি না হয়ে থাকে তাহলে কেন নয়, করণীয় কি? আমেরিকাতে 2013 সালে একটা বই পাবলিশ হয়েছে যে ওয়াই নেশনস ফেইল। এখানে MIT এবং শিকাগো ইউনিভার্সিটির দুজন প্রফেসর জয়েন্টলি লিখেছেন, জেমস ব্রাউনসন এবং ড্যারন অ্যাকেমুলো। তারা সেখানে ডিটেল আলোচনা করবার চেষ্টা করেছেন যে রাষ্ট্রগুলো কেউ কেউ ধনী হয় ওভার দ্য টাইম এবং কোনো কোনো রাষ্ট্র আবার সময়ের ব্যবধানে গরিব হয়ে যায়। কোনো কোনো রাষ্ট্রে গণতন্ত্র সার্ভাইভ করছে, কোথাও কোথাও আবার সার্ভাইভ করছে না। তো তারা বোঝার চেষ্টা করছে যে এটার কারণ কি জিওগ্রাফি, ক্লাইমেট, ব্যাপারটা কি এরকম যে ওখানে ওয়েদার ভালো, মাটির সমতল ভূমি, প্রচুর চাষবাস করা যায়, ওয়েদার সাপোর্ট করছে, ব্যাপারটা এরকম। এটার ব্যাপারটা কি ডেমোগ্রাফি, এখানে জনসংখ্যা আছে সাফিসিয়েন্ট চাষবাস করবার জন্য, বিভিন্ন পেশায় আছে এবং তারা ভালো জিডিপির যে প্রোডাকশন সাইকেল এটাকে মেনটেন করতে পারছে, ব্যাপারটা কি এরকম। এটার ব্যাপারটা কি এরকম যে এখানে অনেকদিন যুদ্ধ হয় নাই, তো খুব শান্তিপূর্ণ পরিবেশ ছিল, এই জন্য ওই নেশনটা ডেভেলপ করেছে। এটার পরিবেশটা কি এরকম ছিল যেখানে প্রচুর খনিজ সম্পদ অথবা ন্যাচারাল রিসোর্স আছে, এই জন্য তারা ধনী হয়েছে অথবা প্রোগ্রেস করেছে। এইরকম তারা অনেকগুলো ইন্ডেক্সকে ক্রিটিক্যালি অ্যাসেস করবার চেষ্টা করে বোঝার চেষ্টা করছেন যে আসলে একটা জাতি প্রোগ্রেস কেন করে এবং ফেইল কেন করে। যেমন ধরেন কেস স্টাডি হিসেবে তারা দেখিয়েছে কোরিয়া, ধরেন একটা অঞ্চল, একই জনগোষ্ঠী, ধর্ম, ভাষা, সাইজ, জিওগ্রাফি, ক্লাইমেট সবই ধরেন একটা পেনিনসুলা, একটা অংশ প্রচণ্ড দুর্ভাগ্যের মধ্যে জীবনযাপন করছে, দুর্ভিক্ষের মধ্যে জীবনযাপন করছে, তাদের শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো না, লেখাপড়ার অবস্থা ভালো না, অভাবে অনটনে আছে। আর একটা অংশ পৃথিবীর G8 মেম্বার, পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর একটা, সেখানে স্যামসাংয়ের মতো কোম্পানি আছে, সেখানে হাইটেক কোম্পানি আছে, ইকোনমি প্রোগ্রেস করছে। তো কেন, কি এখানে ডিফারেন্স মেক করছে? তারা আফ্রিকার অনেকগুলো নেশনের সাথে মানে কম্পেয়ার করবার চেষ্টা করেছে। তারা বোঝার চেষ্টা করেছে যে ধরেন গিনি, কঙ্গো, এইসব জায়গাতে কিন্তু প্রচুর মিনারেল রিসোর্স আছে, গোল্ড মাইন আছে, ডায়মন্ড মাইন আছে, পাহাড় আছে, হাজার হাজার মাইল জুড়ে শুধু সোনা আর ওই ডায়মন্ডের পাহাড় আছে, কিন্তু সেখানে আবার গৃহযুদ্ধ লেগে আছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, দেশ ছাড়ছে। তারা বোঝার চেষ্টা করছে ধরেন আমেরিকার খুব কাছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যে তারা এত বড় একটা পাওয়ারফুল ইকোনমির দেশের পাশে আছে, প্রচুর রিসোর্স আছে,
সেটা আপনি মিনারেলস বলেন অথবা গ্রিন রিসোর্স বলেন, সেগুলো আছে, কিন্তু সেগুলো একটা ড্রাগের হাবে পরিণত হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা ক্যাপিটালে প্রতি বছর হাজার হাজার মানুষ খুন খারাপি করে মারা যাচ্ছে ড্রাগের বিজনেস করতে গিয়ে। এবং তারা বোঝার চেষ্টা করেছে ইউরোপের একটা অংশ দেখেন, যাদেরকে আমরা ডেভেলপড নর্দার্ন ইউরোপ বলছি আর কি, উপরের অংশটুকু। আবার সাউদার্ন ইউরোপে দেখেন কি অবস্থা। তারা রাজনৈতিক এবং অর্থনৈতিক বন্দোবস্ত বোঝার চেষ্টা করেছে যে এটা কি গণতন্ত্র অথবা পুঁজিবাদ থাকবার কারণে হচ্ছে। আবার গণতন্ত্র পুঁজিবাদ নাই, ছিল না সোভিয়েত ইউনিয়নে, সেখানেও তো একসময় 25% করে জিডিপির হার ছিল। আবার চায়নাতে দেখেন, সেখানে গণতন্ত্র নাই, ওয়ান পার্টি স্টেট, চাইনিজ কমিউনিস্ট পার্টি রান করছে। তো সেখানেও তো একটা ওয়ান পার্টি মাফিয়া কমিউনিস্ট ইকোনমিক মডেল ডেভেলপ করছে এবং কান্ট্রি গ্রো করছে, কান্ট্রি প্রোগ্রেস করছে। তো এই বিভিন্ন ধরনের মডেলকে বুঝে তাদের কনক্লুশন হচ্ছে যে একটা জাতি প্রোগ্রেস করে অথবা করে না, এর একমাত্র কারণ হচ্ছে তার ইনস্টিটিউশনস। তারা যে কনক্লুশনে আসছে যে স্টেডি প্রোগ্রেস করেছে যে জাতিগুলো, তারা করেছে বিকজ তাদের ইনস্টিটিউশনগুলো ক্ষমতা এবং রাজনৈতিক দলকে ছাপিয়ে যায়। আর যেখানে ফেল করে সেখানে দেখা গেছে ইনস্টিটিউশনগুলো ক্ষমতা এবং রাজনীতির নিচে চলে যায়, নিয়ন্ত্রণে চলে যায়। এবং তার এক্সাম্পল দিয়েছে, এবং আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমরা দেখেছি যে ইউরোপের ইটালি ধরেন, গত 69-70-এর পর থেকে তাদের কোনো সরকার 3-3.5 বছরের বেশি সার্ভাইভ করে নাই। কিন্তু আপনি রোমে যান, সিসিলিতে যান, ভেনিসে যান, আপনি অন্য যে কোনো শহরে যান, আপনি বুঝবেন না যে এই রাষ্ট্রে এটা রাজনীতিতে ঝামেলা হচ্ছে, কোয়ালিশন ফর্ম করছে, 6 মাস পর মন্ত্রী ভেঙে যাচ্ছে, মন্ত্রিসভা ভেঙে যাচ্ছে। আপনি বেলজিয়ামে যান, আপনি লুক্সেমবার্গে যান, আমরা বহু শহর ঘুরেছি, আমরা কথা বলার পরে জানতে পেরেছি যে এখানে 3 বছর ধরে সরকারই নাই, ব্যুরোক্র্যাটরা চালাচ্ছে। তো কিভাবে চলছে এই রাষ্ট্রগুলো, এটার মধ্যা কথা হচ্ছে ইনস্টিটিউশনস। তো আপনি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতার কথা বলেছেন, তার দার্শনিক জায়গাটা হচ্ছে যে একটা রাষ্ট্র বড় হয়, উন্নত হয় এবং প্রগতিশীলতার দিকে এগিয়ে যায়, তার একমাত্র শর্ত হচ্ছে যদি সেই রাষ্ট্র প্রতিষ্ঠান তৈরি করতে পারে, এবং না পারলে সে ফেল করবে। এখন আপনি প্রশ্ন যেখানে করেছেন যে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপরে জনগণের আস্থা আছে কিনা, আস্থা যদি থাকতো তাহলে জানুয়ারি মাসের 7 তারিখে যে নির্বাচনটা হয়েছে সেখানে দেশের কোটি কোটি মানুষ ভোট দিতে যাওয়ার কথা ছিল। যদি আস্থা থাকতো তাহলে জুলাই এবং আগস্টে দেশের সবগুলো সশস্ত্র বাহিনীর সামনে খালি গায়ে, অস্ত্র ছাড়া, ঢিল আর লাঠি নিয়ে কেউ প্রতিবাদ করতে নামতো না। তো প্রমাণ করে দিচ্ছে রক্ত দিয়ে যে এই দেশে কোনো কিছু ঠিক নাই। এবং স্লোগানগুলো খেয়াল করেন, দেশটা তোর বাপের না, স্লোগান রাস্তায় রাস্তায় সবাই স্লোগান, দেশটা তোর বাপের না। আবু সাইদ রে ফিরায়ে দে, নইলে কোটা নিয়ে নে বলছে ছেলেরা, যে মেয়েরা বলছে যে কোটা যেহেতু তুমি দিলা না, আবার আমার আবু সাইদ মারা গেল, তাহলে এখন এই লাশের ভিতরে জীবন ফিরায়ে দে। তো এই স্লোগানগুলোর মাধ্যমে যেটা বলবার চেষ্টা করা হচ্ছে যে দেয়ার ইজ এ নাথিং লেফট ইন দিস কান্ট্রি। এই জন্য দেখবেন ছেলেমেয়েরা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে যে একটা নতুন বাংলাদেশ চাই, একটা নতুন বন্দোবস্ত চাই। পুরাতন রাজনীতির যে বন্দোবস্তগুলো আছে এগুলো ডেলিভার করছে না, তার যে আগ্রহ, ইচ্ছা, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সেগুলো তারা ডেলিভার করতে পারছে না। তো সেই জায়গাতে অবশ্যই এই রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনের উপরে আস্থা রাখবার মতো অবস্থা নাই বর্তমানে। তবে এটা এমন না যে সব কিছুকে বুলডোজ করে দিয়ে আবার নতুন করে দালান বানাতে হবে, সেটাও না। আমি পরের স্লটে আমি বাকিটা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো আপনার কাছে, নিপুণ রায়চৌধুরী, আপনার কাছে জানবো, প্রতিষ্ঠানগুলো সার্ভিস দেয়, জনগণ সেই সার্ভিস গ্রহণ করে, আবার জনগণের অর্থে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তো জনগণের তো এই প্রতিষ্ঠানগুলোর সেবা নিয়ে তৃপ্ত থাকবার কথা। বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের ব্যারিস্টার ফুয়াদ যে বিষয়টি বললেন, জনগণ সন্তুষ্ট নয়। কেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সম্মানিত সকল আলোচক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এসএটিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ফুয়াদ ভাইয়ের কথাতে আমি একমত পোষণ করি।
কারণ প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয়করণ করে ফেলায় এবং এমনভাবে দলীয়করণ করে ফেলায় এখানে ভিন্ন মত থাকতে পারবে না। এখানে কেউ যদি স্বাধীনভাবে কাজ করার সক্ষমতাও দেখাতে যায়, তার ঘাড়ের টুটি চেপে ধরা, এই ধরনের মনোবৃত্তি বিগত দিনে হয়ে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলে কম বেশি হয়েছে, কিন্তু দীর্ঘ 15 বছর যাবৎ 16 বছর যাবৎ যে শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছিল, সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশের জনগণের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র সেটা তো ভুলুণ্ঠিত হয়েছে এবং জনগণ যে রাষ্ট্রের মালিক এটা বাংলাদেশের জনগণ ভুলতে বসেছে এবং তার মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মতের ভিন্ন মতে মানে সরকার ফ্যাসিস্ট সরকারের ভিন্ন মতের মানুষগুলো কিন্তু সকলে কিন্তু এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলেছে এবং এই কথাগুলো প্রতিবাদ করতে যে কথাগুলো সত্য কথাগুলো বলতে যে অসংখ্য নেতৃবৃন্দদেরকে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, বিনা বিচারে হত্যা হতে হয়েছে। এই সব কিছু কিন্তু হয়েছে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। তো এই রাষ্ট্র কাঠামোগুলো কারা নিয়ন্ত্রণ করেছে? ফ্যাসিস্ট সরকার করেছে, ফ্যাসিস্টরা করেছে এবং তাদের যেভাবে সুবিধা মতো যারা ওই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পুরো রাষ্ট্র কাঠামোকে এবং প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যে তাদের এক আঙুলের ইশারার বাইরে তাদের নড়বার কোনো সক্ষমতা নেই। আসলে জনগণ রাষ্ট্রের মালিক। এই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার পরে অর্থাৎ ভোটের প্রয়োগের পর জনগণ যদি তার প্রতিনিধি নির্বাচন করতে পারতেন কিংবা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে হয়তো জবাবদিহিতার জায়গা থাকতো, রাষ্ট্রেরও থাকতো, সরকারেরও থাকতো এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে থাকতো। সেই সিস্টেমটাকে তো শেষ করে দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আপনার তার সরকার। সেই সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এবং আমি বলবো না যে বিগত দিনে অন্য যে সরকার ছিল বিএনপি কিংবা আপনার জাতীয় পার্টি কিংবা অন্য যে সরকারগুলো ছিল সেই সরকারের আমলে এই দলীয়করণই এটা হয়নি সেটা আমি বলবো না, হ্যাঁ হয়েছে, কিন্তু এই 15-17 বছর যাবৎ এটা একদম চরম পর্যায়ে হয়েছে। একজনকে চাকরি দিতে হবে তার ডিএনএ টেস্ট করে, তার মানে পুরো ডাটা কালেক্ট করার পর যদি মনে করেছে ওকে দিতে হবে তাকে, মানে একদম পুরোপুরি সিলেক্টেড, এখানে মেধার কোনো জায়গা নাই। তো যেখানে আপনার মেধার চর্চা হচ্ছে না, যেখানে আপনার যোগ্যতার যাচাই বাছাই হচ্ছে না, সেই প্রতিষ্ঠানে একজন সর্বোচ্চ কর্মকর্তাকে আপনি কিভাবে নিউট্রাল থাকতে বলবেন? আজকে এই গণ অভ্যর্থনার মাধ্যমে যে ছাত্র জনতার বিপ্লবে এখানে হাজারো মানুষ, ছাত্র জনতা বলেন, সাধারণ মানুষ, শ্রমিকজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু শহীদে মৃত্যুবরণ করেছে। যদি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো যদি নিজের সক্ষমতায় চলতো আজকে কিন্তু এই লাশের মিছিল কখনোই হতো না। আজকে দেখেন প্রতিষ্ঠানগুলো এমন হয়েছে যে তারা বিষয়টাকে কিন্তু তারাও কিন্তু লাভবান হবার জন্য কিংবা মানে প্রভাবশালী কিংবা টাকার অর্থের কাছে তারাও কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েছে। যে দেশপ্রেম এই জিনিসটা কিন্তু এখন নাই। তো সর্বপ্রথম আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক মানে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগ হবে তাদের ভিতরে আগে দেশপ্রেমটা আছে কিনা সেটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং বিভিন্ন সংস্কারের কথা তারা বলছেন, দাবি তুলছেন এবং সংস্কারের কথা চিন্তা করছেন। সংস্কার করার আগে আপনাকে প্রথম চিন্তাটা করতে হবে আপনার ভিতর দেশপ্রেম আছে কিনা, আপনার জনগণকে নিয়ে কাজ করার মনোবৃত্তি আছে কিনা, তারপরে আপনাকে নিয়োগগুলো দিতে হবে। এখন আওয়ামী দোসররা এখনও কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে এবং তারা আছে বলেই এখনও কিন্তু বাংলাদেশের জনগণ নিরাপদ নিজেকে মানে বোধ করতে পারছে না এবং প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানগুলো দেখেন ধ্বংস করার জন্য এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেইখানেও কিন্তু আওয়ামী দোসররা আছে, ফ্যাসিস্ট দোসররা আছে, এগুলো চিহ্নিত করা হচ্ছে না। একইভাবে আপনার এই যে মামলাগুলো হচ্ছে, মানে বিগত দিনে যে গায়েবী মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো
কিভাবে হলো, কেন এখনো সেই ব্যবস্থা নিতে বিলম্ব, মানে এত মানে সময় কালক্ষেপণ করা হচ্ছে, আই ডোন্ট নো। আমার মনে হয় এগুলো বিবেচনা করার বিষয় আছে। ঠিক একইভাবে আপনার সীমান্ত থেকে পার হয়ে চলে যাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, এবং যারা গণহত্যাকারী এবং মার্ডার মামলার আসামি, তারা কোন প্রক্রিয়ায় কার মাধ্যমে দেশ ত্যাগ করছে, এগুলো কি প্রাতিষ্ঠানিক দুর্বলতা না? অবশ্যই, তার হ্যাঁ। মানে এখনো কিন্তু 5 আগস্টের পরও এখনো কিন্তু এগুলো নিউট্রাল হয়নি, এবং এই সব কিছুর পিছনে এখনো কিন্তু ফ্যাসিস্টের দোসররা কিন্তু কাজ করছে। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে একটা পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা আজকে এখানে এসে বসেছেন কিংবা দায়িত্ব পেয়েছেন, আপনাদের এই প্রত্যেকটি বিষয়গুলো আপনাদেরকে তদন্ত করে দেখা উচিত, এবং প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কারা এখনো আওয়ামী দোসরের মানে মুখোশের ঘাপটি মেরে মুখোশ পরে আছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে মানে পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। এবং যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কিংবা টাকা পাচারের সাথে জড়িত কিংবা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, কারণ আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং পরিবর্তন অবশ্যই রাজনৈতিক দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আপনার জাতীয় পার্টি বলেন, এবং প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল, আমরা যদি মনে করি যে আমরাই হয়ে গেলাম সব, এটা আমাদের ভুল ধারণা। কিন্তু আমাদের ভিতর পরিবর্তন মানে আসার চিন্তা ভাবনা আছে কিনা সেটা ফোকাস করা দরকার আছে। এবং সত্যি কথা বলতে কি, যে অন্তর্বর্তীকালীন এই সরকার নির্দিষ্ট সময়ের জন্য আছে, এবং জনগণের যে কাঙ্ক্ষিত দাবি যে গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা গণতান্ত্রিক অধিকার কিংবা জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা জনগণের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু বর্তমান সরকারের। রাজনৈতিক দল হিসেবে আমরা সহযোগিতা করব, কিন্তু সঠিক সময়ে সঠিক নির্বাচন, রোড ম্যাপটা, নির্বাচন কবে হবে, এই ডিক্লারেশনটা এখন এই সরকারের দেয়া প্রয়োজন। তা না হলে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু সহজে শেষ করা যাবে না, বন্ধ হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুর রহমান। আপনার কাছ থেকে শুনবো, এই যে ঘাপটি মেরে আছে এবং সেটা হয়েছে যে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, সেই উদ্যোগ তো নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এইটাও কি প্রাতিষ্ঠানিক দুর্বলতার একটা অংশ? নিশ্চয়ই, আপনি কি মনে করেন? একদম তাই। আমি প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রতিষ্ঠানে আর কয়েকটা ফুয়াদ ভাই চমৎকারভাবে বললেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের রেফারেন্স দিয়েছেন, অনেক কিছু এই বইটাতে বলে দেওয়া আছে। মানে আমি একটু যদি বেসিকে যাই, মানে আমরা আসলে কেন প্রতিষ্ঠান তৈরি করতে চাইলাম, তারও আগে আমরা রিপাবলিক তৈরি করতে চাইলাম কেন, আর রাজায় সমস্যা কি ছিল? ব্রিটেনে ম্যাগনা কার্টা যখন হয় তখন আলাপটা এটা ছিল যে রাজা, তোমার হাতেই তো সব ক্ষমতা, তুমি আইন বানাও, তুমি আইন এনফোর্স করো, তুমি বিচারও করো। যখন কারো হাতে এই পরিমাণ অবিশ্বাস্য পাওয়ার থাকে, খুব রেয়ার কিছু এক্সেপশন আমরা পাবো যেখানে তিনি ঠিকঠাক থেকে কাজ ঠিকঠাক মতো করেছেন। দেখা গেল এই পরিমাণ পাওয়ার মানুষের সাথে অ্যাকুমুলেটেড হতে দেওয়া যায় না। প্রবলেম আছে, আপনার হাতে যদি অনেক বেশি পাওয়ার থাকে আপনি খুব ফাস্টার ডিসিশন নিতে পারেন, পজিটিভস। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ঝামেলা করবেনই, এবং আপনি শুরুতে ভালো থাকলে শেষে নষ্ট হবেন এই সম্ভাবনা আছে। আমি একজন ব্যক্তির উদাহরণ দিই, মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি যখন প্রথম পাওয়ারে এসেছিল, মানে তার অর্থনীতি সহ বহু জায়গায় তার স্টেপস অসাধারণ প্রশংসিত হয়েছিল, কিন্তু তার দিনটা শেষ হলো কিভাবে? রবার্ট মুগাবে, মানে কি গভীর মানে দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন। মানে মুগাবেকে নিয়ে এই আলাপ আছে যে তাকে ঘৃণা করব না ভালোবাসবো, কারণ তার জাতির জন্য কন্ট্রিবিউশন, বিশেষ করে প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন ফর 8 ইয়ার্স, তারপর প্রেসিডেন্ট হলেন, এবং এরপর তার শেষ কিভাবে হলো আমরা সেটাও দেখলাম। মানে মুগাবে কেমন ছিলেন তার অনেক কোটস আছে, কোটেবল কোটস পড়লে বোঝা যায় যে মানুষটার চিন্তা কি ছিল। তো এই হচ্ছে প্রবলেমের জায়গা। তো আমরা ডিসাইড করলাম পাওয়ার সেপারেট করো, আমরা আইন একজন বানাবে, আইন এনফোর্স একজন করবে, এবং বিচার করবে একজন, এবং ইনস্টিটিউটস, নট অনলি দ্য কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, অনেক স্ট্যাটিউটরি ইনস্টিটিউশনস থাকে, যেমন আমাদের, হ্যাঁ আমরা এই আলাপ করতে পারি নতুন কনস্টিটিউশন লেখা হলে দুদক বা এই ধরনের গুলোকে কনস্টিটিউশনাল করে ফেলাও, কিন্তু এই মুহূর্তে তো এটা কনস্টিটিউশনাল না, এটা সংবিধিবদ্ধ আইনের মাধ্যমে হয়েছে। সো এই প্রতিষ্ঠানগুলো থাকবে এবং এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলে কি হয়, রিসেন্ট একটা এক্সাম্পল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মানে এই ভদ্রলোক সিস্টেমের মধ্যে ইলেক্টেড হলেন, কিন্তু সিস্টেম তাকে এমনভাবে ধরে রাখতে পারলো, কন্টেইন করতে পারলো যে উনি মারাত্মক কিছু ঘটাইয়া দিতে পারেন নাই। উনি কিন্তু চেষ্টায় ছিলেন,
শেষ পর্যন্ত নির্বাচনটা বানচাল করার চেষ্টা করেছেন উনি। ওনার ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স কিন্তু পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবসময় সেটাই থাকে। সেনেটের অধিবেশন কল করার কথা হয়েছিল কিন্তু শোনা হয়নি। সরিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো আইন আটকে গিয়েছিল সেনেটে, যদিও সেনেট ওই সময় রিপাবলিকানদের মেজরিটি ছিল। সো এইভাবে নানা প্রতিষ্ঠান আসলে আপনাকে আটকে ফেলার চেষ্টা করে। আমি আরেকটা উদাহরণ দেই, মানে প্রতিষ্ঠান তৈরি হওয়া না হওয়ার ডিফারেন্স। এক সময় একটা রাষ্ট্রের মডেলকে দুজন ব্যক্তির নামে বলা হতো, কুয়ান মহাতির মডেল, লি কুয়ান ইউ এবং মহাতির মোহাম্মদ নিয়ে। মজার ব্যাপার, মহাতিরের নামটা কিন্তু ওখান থেকে বেশ সরে গেছে, এটা কুয়ান মডেল হয়ে গেছে। কারণ সম্ভবত এই একটা এক্সেপশন আছে যে একটা মানুষ অনেক বেশি পাওয়ার হোল্ড করে একটা দেশকে অসাধারণভাবে চালাতে পেরেছেন। এবং আমি কুয়ান মডেল সম্পর্কে বিখ্যাত পলিটিক্যাল অ্যানালিস্ট, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট ফরিদ জাকারিয়া, সিএনএন এ কাজ করতেন, এমএসএনবিসিতে কাজ করেন, ওনার একটা উক্তি আমার খুব ভালো লাগে। উনি বলছেন, দ্য প্রবলেম উইথ কুয়ান মডেল ইজ ইট রিকোয়ার্স আ লি কুয়ান ইউ। মানে একটা ব্যক্তি ওই লি কুয়ান ইউ ছাড়া আর কোনোদিন কেউ এরকম মডেল চালাতে পারবে না। সেই জন্যই আমাদের কাউকে বিশ্বাস করা উচিত না। আমাদের এমন সব প্রতিষ্ঠান তৈরি করা উচিত, এমন সব ইনস্টিটিউট তৈরি করা উচিত যেগুলো সেফগার্ড করবে এগুলোকে। সিম্পল, ক্রস চেক থাকবে, এই ব্যালেন্স, এই পরস্পরকে যে চেক করবে। আবারও বলছি, প্রবলেম তো আছেই কিছু। ওয়েস্টে যে এখন রাইটিস্ট অনেক বাড়ছে কেন? দীর্ঘদিন তারা এই চমৎকার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনালাইজ সিস্টেমে থাকতে থাকতে তার কোনো জায়গায় মনে হয়, আচ্ছা আমাদের এগুলো তো স্লো, আমাদের হাতে আরও বেশি পাওয়ার যদি সেন্টার থাকে আমি আরও বেশি ফাস্টার কাজ করতে পারবো, এইসব আলাপ আছে। কিন্তু দিনের শেষে পরিস্থিতিটা এই। এবং আমাদের সমস্যাটা কোন জায়গায় হয়েছে, কেন ইনস্টিটিউট তৈরি হয়, কেন হয় না, এটাও ওয়াই নেশনস ফেইল বইটার মধ্যে খুব চমৎকারভাবে আলোচিত আছে। এবং এটা শুধু এই যে দুই রাইটার এস এম আগলে এবং রবিনসন না, সাথে ইভেন অমর্ত্য সেনও এই আলাপটা এনেছেন। আপনি আসলে ইনস্টিটিউটগুলোকে ভাঙতে চেষ্টা করেন যখন আপনি মনে করেন আপনি অবৈধ কিছু করেন। ট্রাম্প গায়ের জোরে থাকতে চেয়েছিলেন, উনি এরপর একটা প্রতিষ্ঠান ভাঙার চেষ্টা করেছেন, প্রতিষ্ঠানকে দিয়ে তার মতো করতে চেয়েছেন। ভারতে ভালো নির্বাচন হয়, কিন্তু যেহেতু এই সরকারটা অথরিটারিয়ান হয়ে ওঠার চেষ্টা করছে, সে কিন্তু ইনস্টিটিউট ভাঙা শুরু করছে। কোনো একদিন এই সরকার যদি দীর্ঘদিন থাকে সে করবেই। ভারতের নির্বাচন কমিশনে কোনো আইন ছিল না, এই কিছুদিন আগে হয়েছে। এবং লাস্ট যে দুজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, এখনও ভারতের ইলেকট্রাল প্রসেস তো বহু বছরের ব্যাপার, পারে না, কিন্তু এই দুজনের নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে। ভারতে কিন্তু বিচারকরা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের একটা কলেজিয়াম সিস্টেম আছে, মানে সুপ্রিম কোর্টের এক্স এবং এক্সিস্টিং বিচারকরাই ঠিক করবেন কারা বিচারক হবে, তারা প্রপোজ করবেন, সরকার সেখান থেকে সিলেক্ট করবে। ইসরায়েলেও কিন্তু একই নিয়ম, এবং ইসরায়েলে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে মুভমেন্ট হয়েছিল এই কারণে, এই দুইজনই, জনাব মোদি এবং নেতানিয়াহু দুজনই অথরিটারিয়ান হতে চায়, ওরা চেয়েছে এই পাওয়ারটা কবজা করতে। ভারতের আইনমন্ত্রী কিন্তু বলেছে এটা পার্লামেন্টের হাতে বা নতুন করে আইন করবে যাতে সরকারের ইনভলভমেন্ট থাকে। তার মানে আপনি যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চান, আপনার প্রথম কাজ করতে হবে ইনস্টিটিউটগুলো ভাঙতে হবে। আপনি একজন জাজকে ফোন করে বলে দিবেন যে ওকে জামিন দেওয়া যাবে না, ওকে সাজা দিয়ে দিতে হবে। আমি আজকে একটা প্রোগ্রামে ছিলাম, একটা ছোট উদাহরণ দিই তাহলে খুব ভালো হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটার অ্যামেন্ডমেন্টের জন্য প্রাথমিক প্রস্তাব রাখা হয়েছে, একটা গোল টেবিল ছিল। আই ওয়াজ ইনভাইটেড দেয়ার। আমরা গল্পটা সবাই জানি, খাদিজাতুল কোবরা ওয়াজ প্রেজেন্ট অফ দেয়ার। এখন খাদিজাতুল কোবরা তার স্টোরি বলছিল, ওনার পত্রিকায় আগে পড়েছে, ওর মুখে শোনা, মানে তো মাইনর ছিল। একটা মাইনরকে তো অ্যাডাল্টের মামলায় আপনি পারেন না। সো আমাদের লোয়ার জুডিশিয়ারি তাকে এই যে মিথ্যা তার ডকুমেন্ট দেওয়ার পরও তাকে অ্যাডাল্ট মানুষের মতো বিচার করলো, ফোনে উঠতে থাকলো। হাইকোর্ট তাকে জামিন দিল, আপিল বিভাগ তার হিয়ারিংয়ের ডেট একটার পর একটা পিছিয়েছে, কারণ হিয়ারিং করলে তো তাকে জামিন দিতে হবে। আসলে পেছালো, এবং এরপর লাস্ট সম্ভবত 3 বা 4 মাস খাদিজাতুল কোবরা আপিল বিভাগে আটকে ছিল। তো আসলে আপনি কি করছেন তাহলে? এই প্রতিষ্ঠান সবগুলোকে ভেঙে ফেলছেন, আপনার কথায় চলছে। আমি প্রায় বলি শেখ হাসিনা বিকেম দ্য স্টেট। মানে 14th লুইয়ের সেই বিখ্যাত আম দ্য স্টেটের কি ছিল, ওই সময় একটা পার্লামেন্টের মতো ছিল, ঠিক আমাদের মতো না ছিল। সে কি যেন চাচ্ছিল, পার্লামেন্ট সেটা পাশ করবে না, তখন সে খেপে গিয়েছিল। মানে জনশ্রুতিটা এরকম, এটা বাস্তবতা ভিন্ন কথা। সে বলেছে আম দ্য স্টেট, সো আমি যা বলি তাই হবে। সো শেখ হাসিনা বা অন্যান্য অথরিটারিয়ান যারা সরকার আছে তারা স্টেট হয়ে ওঠে, অথচ আমরা চাই একটা ব্যক্তি স্টেট হবে না, স্টেট মানে অনেক কিছু মিলে হবে। সো সেই জিনিসটা আসলে হতে হবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব সুলাইমান চৌধুরী, আপনি প্রশাসনের সর্বোচ্চ পদে ছিলেন, আপনি সংস্থাপন সচিবের দায়িত্ব পালন করেছেন। এই যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো, যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকেন তাদের সঙ্গে জনগণের ভাবনার পার্থক্যটা কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সঙ্গে সঙ্গে আমার সহ সম্মানিত আলোচক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠান থাকলেই তো চলবে। বাংলাদেশে এ পর্যন্ত 1972 সাল থেকে কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি, উঠতে দেয়া হয়নি। উঠতে চাইলে তাদের আগে ভাগে উপরের ডগাটি ভেঙে দেওয়া হয়েছে, এবং যিনি যখন ক্ষমতায় এসেছেন তিনি তার নিজের মতো করে সবগুলো প্রতিষ্ঠান চালাবার চেষ্টা করেছেন, ফেল করেছেন। প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনিও ফেল করেছেন। এক সময় তিনি নতি স্বীকার করে ওই সর্বোচ্চ কর্তা ব্যক্তির হুকুম তামিল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সমস্ত কারণে আমাদের দেশে কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি। সর্বোচ্চ বিচারালয়ের কথা বলুন, আপনি সংসদের কথা বলুন, নির্বাচন কমিশনের কথা বলুন, আপনি পাবলিক সার্ভিস কমিশনের কথা বলুন, দুর্নীতি দমন কমিশনের কথা বলুন, যেটাই বলুন না কেন গড়ে ওঠেনি, গড়ে উঠতে দেয়া হয়নি। তাহলে আপনি সেবাটা পাবেন কি করে? সেবা এমন একটা বিষয় যে আপনার অধিকার, আপনি না চাইতেই এটা পেয়ে যাবেন, আপনার কাছে সেবা পৌঁছে যাবে। কিন্তু না, বাস্তব হলো এদেশের মালিক জনগণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে 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 তার প্রাপ্য সেবাটি পায় না। এই একটা ছোট্ট উদাহরণ দেয়। এই কিছুদিন আগে বিগত সরকারের জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য তৈরি করা ফিট লিস্ট বিগত সরকারের, তারা তাদের চামচাদেরকে, যেটি নিপুণ রায় ক্যাটেগরিক্যালি বলেছেন, একেবারে তাদের ডিএনএ টেস্ট করে তাদেরকে ডিসি ফিট লিস্টে রেখেছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ঘটনাটা ঘটেছে এই, অন্তর্বর্তী সরকার ওই ফিট লিস্ট থেকে বেশ কিছু কর্মকর্তাকে জেলা প্রশাসক নিয়োগ করে দিল, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও আছে বাস্তবে। এমনকি তারা মাঠ পর্যায়ে থাকতে, উপজেলা নির্বাহী অফিসার থাকতে, অতিরিক্ত জেলা প্রশাসক থাকতে পাবলিকলি মানুষকে চট থাপ্পড় পর্যন্ত মেরেছে, রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এই রকম লোকেরা ওই বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ পেয়েছে। প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে নতুন একটা ফিট লিস্ট করেছেন। তাহলে লাভটা হলো কি? আপনি আগে করলেন না কেন? আপনি তো জানেন যে বিগত সরকার কেমন ছিল, কেমন অত্যাচারী ছিল। তারা যে ফিট লিস্ট করেছে, যে কোনো অবস্থায় এটা ভালো হতে পারে না, এখান থেকে নিয়োগ দেওয়া যায় না। তো আপনি ফিট লিস্টটা করলেন 3 দিন পরে মাঝখান দিয়ে কিছু লোকরে অর্ডার দিলেন না, মারামারি পর্যন্ত হলো। তো এই হলো বাস্তব অবস্থা। এগুলি কেন হয়? এগুলি হয় মানুষের বুঝার ক্ষমতার জন্য। এটা তো গেল এই সংস্থাপন মন্ত্রণালয়ের। অন্যান্য মন্ত্রণালয়েরও একই অবস্থা। এই যেমন ধরুন পুলিশে কনস্টেবল নিয়োগ করতে হবে। আরে ভাই, আপনি তো 5 তারিখেই জানেন সব ভেঙে গেছে, কনস্টেবল নাই। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আপনি 2 মাস, এই 3 দিন আগে আপনি বিজ্ঞপ্তি দিলেন যে কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থী বাছাই যে করবেন, এটার জন্য আপনি 1 মাস সময় দিলেন। 1 মাস সময় আপনি কি জন্য দিলেন? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আপনি তো 1 সপ্তাহ দিবেন, বা বড় জোর আপনি 15 দিন দিতে পারেন। আপনি 1 মাস কি জন্য সময় দিলেন? সময়টা খরচ করতেছেন কিসের স্বার্থে? থানাগুলো চলছে না, কোর্টগুলিতে ঠিকমতো ভালো ইন্সপেক্টর নাই, মামলা পরিচালনা করার অভিজ্ঞ নাই। সবগুলি বিগত সরকারের সেটআপের, যার কারণে বেশ কিছু সন্ত্রাসী পর্যন্ত জামিন পেয়ে গেছে। 2টা একটা
হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠেকিয়েছে জঘন্য ধরনের অপরাধের জামিন পাওয়া লোকজনদেরকে। জি। এটা হলো একটা বাস্তব চিত্র। মোট কথা হলো আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলি ডেভেলপড হয় নাই, এগুলিকে ডেভেলপ করতে দেয়া হয় নাই। আমাদের সংবিধান এমনভাবে তৈরি করা আছে যিনি একবার ক্ষমতায় বসবেন তার জন্য এটা চিরস্থায়ী বন্দোবস্ত। তিনি মনে করবেন এটা তার রাষ্ট্র, তার বাপের রাষ্ট্র, তিনি যেমন ইচ্ছা তেমন চালাবেন, যখন ইচ্ছা তখন কোনো বিচারপতিকে ফোন করবেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আদালত অবমাননার অপরাধ। কিন্তু কোন বিচারপতির ঘাড়ে কয়টা মাথা আছে যে দেশের প্রধানমন্ত্রীকে তলব করে আদালতে নিয়ে দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করবেন যে আপনি আমাকে এই মামলার সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে অপরাধ যে করেছেন এটার জবাব দেন? না, অতীত রেকর্ড তো আমাদের খুব সুখকর নয়। আমরা চিফ জাস্টিসকে যে নাজেহাল হতে দেখেছি সেই বিষয়গুলো আমাদের এই আলোচনা চলবে। একটা বিরতির পর এসে আবার আপনাকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 3 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম, আমরা আবারও ফিরব জনাব সোলাইমান চৌধুরী, আপনার কাছেই ফিরব। আপনি বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেই দেয়া হয়নি এবং আপনি একাধিক এক্সাম্পল দিচ্ছিলেন। আপনি যদি আপনার আরো অসমাপ্ত কিছু এক্সাম্পল বাকি আছে। জি বলুন। সুপ্রিম কোর্ট নিয়ে যখন কথা তুলেছিলাম তখন আমরা বিরতিতে গেছি। সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে, পদ থেকে বাধ্য করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, দেশান্তরিত পর্যন্ত করা হয়েছে। বিচারপতি তার এসকে সিনহা। কারণ বিচার বিভাগ সংক্রান্ত কোনো আইন গত 12টা সংসদে হয়নি, কেউ উত্থাপন করেনি। না করার সুবিধা তারা কি পেয়েছেন আল্লাহ ভালো জানেন। তবে এই দেশের মানুষ, সাধারণ জনগণ যারা রাষ্ট্রের মালিক, তারা অসুবিধায় পড়েছে। আপনি দেখুন ডিজিএফআইতে, ডিজিএফআই ডিজির কোনো চার্টার অফ ডিউটিজ নাই। অদ্ভুত বিষয়, তিনি কি কি দায়িত্ব পালন করবেন, কি কি দায়িত্ব পালন করবেন না, এই সংক্রান্ত কোনো চার্টার অফ ডিউটিজ নাই। প্রধানমন্ত্রী যা বলেন তিনি তাই করেন। তাহলে এটা কি কোনো প্রতিষ্ঠান হলো? দুর্নীতি দমন কমিশনের জন্য যা করা হয়েছে এইটাকে কোনো অবস্থাতেই কোনো চার্টার অফ ডিউটিজ বলাই যাবে না, এমন দুরবস্থা একেবারে সর্বত্র ঘা লেগে আছে এই দেশের সকল প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে মেরামত করা লাগবে। কিন্তু সেটি কিতে মানে আপনি বলেছেন ঘা, এখন এটা কি মলমে হবে না আরো কঠিন কিছু লাগবে? মলমে হবে না, এটার জন্য অপারেশন লাগবে পরিষ্কার, জি, এবং অপারেশনের জন্য সময় লাগবে। আমি নিপুণ রায়ের সঙ্গে একমত। কত সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার তা জানে, এইটা এখনই বলে দিতে পারে। বলতে কেন যে দেরি করছেন, এটা অন্ধকার কিছু নয়। আমার মনে হয় যে এটা দেখা যাচ্ছে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো এই দাবিগুলো উত্থাপন করলে নিঃসন্দেহে সেটি বিবেচনায় নেবে। ব্যারিস্টার ফুয়াদ। জাহিদ ভাই, কাইন্ডলি রাষ্ট্রের গঠনে আমাদের যে আকাঙ্ক্ষার কথা ছিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সেই প্রজাতন্ত্র অথবা জনতন্ত্র বলতে চাই, গড়বার যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল, আমরা দেখলাম যে যারা অথবা যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলে মনে করা হয় অথবা দাবি করা হয়, তারা আসলে এই রাষ্ট্রটাকে কিভাবে ট্রিট করেছেন। শেখ মুজিবকে দেখেন, যে শেখ মুজিবের জীবনে অনেকগুলো অধ্যায় আছে, ওটা ডিফারেন্ট আলোচনা, বাট ৭১-এর পরের আলোচনাটা হলো শেখ মুজিবের গুরুত্বপূর্ণ তার জীবনের অংশ। সে দেখেন, একবার কি সে প্রেসিডেন্ট থাকবে, না প্রধানমন্ত্রী থাকবে, না সে জাতীয় দলের মতো করে জাতীয় দলের পার্টি চেয়ারম্যান হবে, সেক্রেটারি হবে, সোভিয়েত ইউনিয়নের মডেলে, চাইনিজ মডেলে। এইটা আমরা বারবার দেখলাম যে সে মাইন্ড চেঞ্জ করতেছে। তার এইটাতে সিপিবি থেকে শুরু করে বাম রাজনীতিবিদরা প্রচণ্ড রকম তাকে ইনফ্লুয়েন্স করেছে। চতুর্থ সংবিধান করালো, সংশোধনী করালো, বাকশাল করালো,
আর্টিকেল 117 ইনসার্ট করে আপনার জাতীয় দল করলো, এবং কমরেড মনি সিং থেকে শুরু করে বাঘা বাঘা মুজাফফর আহমদ সাহেবরা এই বাকশালের অ্যাডভাইজার হইলেন। তো রাষ্ট্রটাকে আসলে সে তো গড়তে দেয় নাই। সে বলছে যে মূলনীতির ভিতরে একটা গণতন্ত্র আছে, আবার একটা সমাজতন্ত্র আছে। গণতন্ত্র সমাজতন্ত্রের সমস্যাটা কোথায়? গণতন্ত্রে পুঁজির মালিকানাকে আইন দিয়ে নিশ্চয়তা দেওয়া হয় যে আপনি একটা গাড়ির মালিক হইতে পারবেন, আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন। কিন্তু সমাজতন্ত্র বলছে যে রাষ্ট্র চাইলে যে কোনো নাগরিকের প্রপার্টি অথবা যে কোনো ব্যবসায়ীর দোকানপাট সে জাতীয়করণ করে ফেলতে পারবে। তাহলে একই সংবিধানে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আবার সমাজতন্ত্রের কথা বলছেন। এবং কি করা হলো দেখেন, ৭২ পরবর্তীতে দেশের অত্যন্ত সাকসেসফুল ঝুট মিল যেগুলো আছে, বস্ত্র কোম্পানিগুলো আছে, চিনি কোম্পানি ছিল, আদমজি থেকে শুরু করে এগুলোকে সবগুলো রাষ্ট্রীয়করণ করলো। রাষ্ট্রীয়করণ করে কাদেরকে দায়িত্ব দিল? দায়িত্ব দিল হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা বদমাইশ টাইপের লোকজন আছে, এদেরকে এক একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দিল। যারা সকল মুক্তিযোদ্ধা ছিল এই সময়টাতে ওই আওয়ামী ঘরানার, এদেরকে ২টা-৩টা প্রমোশন দিয়ে, ক্লার্ককে আপনার চাকর ছিল, পিয়ন ছিল, এদেরকে কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছে। তাহলে রাষ্ট্র যাদের কাছে প্রধানতম আমানত আকারে হাজির হয়েছিলেন, তিনি সেই আমানতের খেয়ানত করলেন। এই জন্য এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবার যে প্রক্রিয়া, এটা কিন্তু হাসিনা শুরু করে নাই। এটা আওয়ামী লীগের নেতৃত্বে ৭২ সালে শুরু হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে হয়েছে। এই জন্য আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের এবং শেখ পরিবারের পলিটিক্যাল ডায়ালিসিস লাগবে। তার অবস্থানটা কি? ডায়ালিসিস হয় আপনারা জানেন, যখন 2টা কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি কি করে? কিডনি হচ্ছে শরীরের দূষিত রক্তকে প্রসেস করে পরিশুদ্ধ করে, করে সে আবার শরীরে এটা সাপ্লাই দেয়। তো আওয়ামী লীগের ইতিহাসের সাথে আর শেখ পরিবারের ইতিহাসের সাথে হচ্ছে তার এই রক্ত দূষিত হয়ে যাওয়ার ইতিহাস আছে। এই জন্য আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের প্রশ্নের মিটিং যখন আসে দিল্লিতে হয়, তখন দিল্লিকে বলতে হবে, বুঝতে হবে যে আওয়ামী লীগের একটা পলিটিক্যাল ডায়ালিসিস লাগবে, তার পলিটিক্যাল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যম হচ্ছে তাকে পরিশুদ্ধ করতে হবে। তাই প্রতিষ্ঠান ধ্বংসের যে জায়গাটা, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয়েছে। বিদেশে দেখেন বাইরে কি হয়েছে। 2015-তে আমরা স্কটিশ রেফারেন্ডাম দেখলাম আপনার, যে স্কটল্যান্ড ইউনাইটেড কিংডমের অংশ হিসাবে থাকবে কি থাকবে না, না স্বাধীন হয়ে যাবে। রেফারেন্ডামের 1 বছর আগে যে আমরা পলিটিক্যাল ডিবেট দেখলাম, স্কটিশ যে ন্যাশনালিস্ট পার্টি আছে তারা টোটাল আউটলুক তৈরি করেছে, বই কয়েকশো পাতার, যে স্বাধীন স্কটল্যান্ডে আমরা কোন পাশ দিয়ে গাড়ি চালাবো এবং হাঁটবো সেটা পর্যন্ত ওখানে লেখা ছিল। আমাদের যে ব্রিটিশ পাউন্ড আছে এখন, এটাকে আমরা স্কটিশ পাউন্ড আকারে ব্যবহার করব কি করব না। তাহলে তারা রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে কতটুকু পর্যন্ত চিন্তা করে ফেলেছে। সেখানে আমাদের 70-এর ম্যান্ডেট দেখেন, আমাদের 71-এর যুদ্ধ দেখেন, এখানে কিন্তু কোনোভাবে এই যে রিপাবলিক করবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন হবে তার কোনো রূপরেখা ছিল না। এই কারণে যেটা হয়েছে দেখবেন যে যাচ্ছে তাই শাসন ব্যবস্থা চলেছে, ইচ্ছা মতো হয়েছে। এটাকে একটু শৃঙ্খলায় আনার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সেকেন্ড এক্সাম্পল দেই আপনার, ব্রেক্সিট ভোট হয়ে গেল 2018-19 ইংল্যান্ডে, যে ইউরোপিয়ান ইউনিয়নে ইংল্যান্ড থাকবে কি থাকবে না। ব্রেক্সিট ভোটটার যে তারা আমরা ইউরোপে থাকবো না, এইটা এখন বাস্তবায়নটা কিভাবে হবে? তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হচ্ছে বরিস জনসন। বরিস জনসন বলছে যে আমরা একটা রয়্যাল প্রেরোগেটিভ দিব আর কি। এটার মানে হচ্ছে বাংলাদেশের একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, আদেশ জারি করে দেবে যে আমরা এখন আর ইউরোপিয়ান ইউনিয়নে নাই। এইটার বিপক্ষে যারা ছিল ব্রিটিশ পার্লামেন্ট এবং জনতা, তখন তারা বলল যে না, এটা একটা ব্রিটিশ পার্লামেন্টের কনসেন্ট নিতে হবে যে তারা কোন প্রসেসে এখান থেকে বের হতে চায়। এইটাকে চ্যালেঞ্জ করা হলো ব্রিটিশ সুপ্রিম কোর্টে। হাইকোর্টে গেল, হাইকোর্টে সরকারের পক্ষে রায় দিল, এটা চ্যালেঞ্জ হয়ে পরে আপিলে আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেডি হেইল, উনি অ্যাটর্নি জেনারেলকে মুখের উপরে বলেছেন যে আপনার এই সাবমিশন যেগুলো করেছেন না, এগুলো সব মিথ্যা কথা, অ্যান্ড ইউর প্রাইম মিনিস্টার ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এটা বলছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যে তোমার প্রধানমন্ত্রী একটা চরিত্রগতভাবে মিথ্যাবাদী মানুষ। কোর্টে বলেছে। প্রাতিষ্ঠানিক কতটা স্বচ্ছতা, কতটা মানে হাইট থাকলে এই ধরনের বক্তব্য আসে, যে একটা চিফ জাস্টিস সিটিং প্রাইম মিনিস্টারকে বলছে, এবং সেটা অ্যাটর্নি জেনারেলকে বলছে ওপেন কোর্টে, যে তোমার প্রধানমন্ত্রী একটা আপাদমস্তক মিথ্যাবাদী মানুষ। তাহলে এই যে প্রতিষ্ঠান তৈরি হওয়ার যে বেনিফিট, এবং দেখেন কোভিড প্রোটোকলের সময় আমরা দেখেছি
দুইজন প্রাইম মিনিস্টারকে ব্রিটিশ পুলিশ জরিমানা করেছে, ঋষি সুনাক এবং বরিস জনসন। রাইট। দুইজনই প্রোটোকল ব্রেক করেছে, প্রোটোকল ব্রেক করে পার্টি করেছে, মদের পার্টি, আরাম আয়েশ। ওখানে পার্টি করা তখন নিষেধ ছিল। তারা একটা সার্টেন এরিয়ার পরে মানে মর্নিং ওয়াকের জন্য সে কতটুকু হাঁটতে পারবে এটা প্রোটোকলে বলে দেওয়া ছিল, কিন্তু বরিস জনসন সাইকেল চালায়া ওই 5 কিলোমিটারের বাইরে চলে গেছে। তাকে যখন পুলিশ ফাইন করছে তখন সে বলতেছে যে আমি তো মেপে চলি টলি না, এরকম বলার চেষ্টা করেছে। কিন্তু কোনো রক্ষা তো নাই, ইট ডাজন্ট ম্যাটার, কারণ প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে। পুলিশ তাকে ফাইন করে দিয়েছে, 90 পাউন্ড তাকে জরিমানা করেছে। তাহলে দেখেন শেখ মুজিবের স্বাধীন বাংলাদেশ গড়বার চেষ্টা আর যেসব জায়গাতে প্রতিষ্ঠান আছে সেখানকার তারা কেন পরিস্থিতি কোথায়, তার কারা প্রোগ্রেস করছে এবং কারা করতে পারছে নিচে। তো এইরকম এক্সাম্পল, থার্ড এক্সাম্পল দেয় মাহাতির মোহাম্মদের। জাহিদ ভাই রিমাইন্ড করে দিলেন, মাহাতির মোহাম্মদ আপনার প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় উনি অসুস্থ হয়েছেন এবং ওনার এমন একটা সার্জারি করা দরকার যে সার্জারিটার ট্রিটমেন্টটা মালয়েশিয়াতে নাই। তো ওনাকে ওনার সভাসদরা বলেছেন যে আমাদেরকে জার্মানি যেতে হবে অথবা নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে। তো উনি সবাইকে বলে দিলেন যে আমি মালয়েশিয়ার বাইরে কোনো সার্জারি করব না, তোমরা এই সার্জারির একটা ইউনিট ইমার্জেন্সি মালয়েশিয়াতে সেট করো, শুধু আমি না আমার মতো আরও যারা পেশেন্ট আছে তারাও যেন এই সেবাটা পায়। বাংলাদেশে তাকান, বাংলাদেশের প্রেসিডেন্ট সর্দি হইলে জার্মানিতে যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বর হইলে সে ইংল্যান্ডে যায়, বাংলাদেশের অমুক তমুক ইভেন ইনক্লুডিং মানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আমরা দেখি কদিন পর পরে ব্যাংককে, সিঙ্গাপুরে, এখানে সেখানে যাচ্ছে চেকআপের জন্য। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, করবেন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই মানুষগুলোর স্ক্রিনে যখন দেখে যে ট্রিটমেন্টের জন্য অমুক অমুক দেশে গেলেন, তার দেয়া স্বাস্থ্য বাজেটে, স্বাস্থ্য হাসপাতালে একটা সাধারণ মানুষ কিভাবে আস্থা পাবেন? আপনার মনে থাকার কথা এক মহিলা ফ্লোরা সাম্বডি নাম, কোভিডের সময় ওনাকে প্রচুর দেখা গেছে, রেগুলার ব্রিফিং করতেন। উনি কোভিড হওয়ার পরে কিন্তু সিঙ্গাপুর চলে গেছেন। তাহলে যিনি আপনি একটা চেয়ারে বসে প্রতিদিন জাতিকে সতর্ক করছেন এটা করা যাবে, এটা করা যাবে না, এভাবে খাবেন, এভাবে খাবেন না, মুখোশ পরবেন, পরবেন না, তিনি তার ট্রিটমেন্টের জন্য বাইরে চলে গেছেন। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা কদিন আগে সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসছেন, যেখানে জুলাই আগস্টের 22-23 হাজার আহত মানুষের এখনও চিকিৎসার ব্যবস্থা হয় নাই। 600-র উপরে মানুষ অন্ধ হয়ে গেছে, পার্শিয়ালি অথবা ফুললি। হাজার হাজার ছেলে মেয়েকে পঙ্গু করে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। আপনারা নাকি নতুন সরকার, অভ্যুত্থান পরবর্তী, আপনার উপদেষ্টাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে কেন? তো আমরা এই যে প্রতিষ্ঠানের উপর যে আমার আস্থা নাই, এটা কিভাবে প্রমাণিত হচ্ছে? যারা প্রতিষ্ঠানের মালিক, পরিচালনার দায়িত্বে, তারা যখন সেই প্রতিষ্ঠানের চিকিৎসা নেন না, কিন্তু আমরা ভারতের সমালোচনা করছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ পেশেন্ট ভারতে যাচ্ছে, এরা দেশপ্রেমিক না, এরা বাংলাদেশের টাকা $1 বিলিয়ন $1.5 বিলিয়ন প্রতি বছর কাইন্ড অফ পাচার করতেছে, ওখানে চলে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বাঙ্গালুরুতে যাচ্ছে। দায়ীকে? এই আস্থাহীনতার সংকটটা তৈরি করলো কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা, বিরোধী দলের নেতাকর্মীরা তৈরি করেছে। অতএব আমরা বারবার প্রস্তাব করেছি, পার্সোনালি আমি, যারা পাবলিক অফিস হোল্ড করবেন, জনপ্রতিনিধি হবেন, প্রজাতন্ত্রের কর্মচারী হবেন, আপনি শত কোটি টাকার মালিক হইলেও আপনি প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা করতে পারবেন না। বাংলাদেশেরও কোনো প্রাইভেট হাসপাতালে আপনি চিকিৎসা করতে পারবেন না, আপনাকে পিজিতে যাইতে হবে, ঢাকা মেডিকেলে যাইতে হবে। বাধ্য করেন, দেখবেন ওখানকার সার্ভিস যেমন বাড়বে, জনগণের আস্থাও ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা নিচ্ছি 2 মিনিটের আরেকটি বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে। এবার শুনব নিপুণ রায়চৌধুরীর কথা। দেশের মালিক যে জনগণ, এই প্রতিষ্ঠানগুলো গড়ে না উঠবার কারণে, মানে সঠিকভাবে পরিচালিত না হবার কারণে মানুষ তো সেটা ভুলতেই বসেছে। আপনিও বলছিলেন যে জনগণ যে দেশের মালিক, সেটি মানে এখন করণীয়টা কি? দেখুন, এখন সবচেয়ে মানে আমাদের ফোকাস পয়েন্টগুলোকে মানে আইডেন্টিফাই করতে হবে এবং ওই জায়গাতে হাত দিতে হবে। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত আলোচক বললেন যে প্রত্যেকটা জায়গায় ঘা লেগেছে, এখন এটা কিভাবে মলম দিবেন নাকি কোন ওষুধ দিয়ে আপনি এই ঘা শুকাবেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে।
তো সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক সিস্টেমটা টোটালি লস। এই জায়গাটাকে আমাদেরকে হাত দিতে হবে। যখন আপনি একজন জনগণ তার, আমি বারবার বলছি যে জনগণের গণতান্ত্রিক অধিকার, শুধু ভোট একদিনে ভোট কিন্তু তার গণতান্ত্রিক অধিকার নয়। হ্যাঁ, ওই অধিকার প্রয়োগ করার মাধ্যমে সে তার সকল সাংবিধানিক অধিকারগুলোকে ডে বাই ডে মানে অর্জন করতে পারবে। সে তার যখন তার জবাবদিহিতে একটা সরকার গঠন হবে কিংবা তার জনপ্রতি নির্বাচন করবে, সে যখন বুঝতে পারবে যে আমার এই প্রতিষ্ঠান আমার স্বার্থে কাজ করছে না, জনগণের স্বার্থে কাজ করছে না, তখন তারা আন্দোলন করতে পারবে। কিংবা ওই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারতাম তাহলে ঠিক হতো, মানে তাহলে সমস্যাগুলো সমাধান হতো। এখন আপনি আমরা আসলে কি আমাদের যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ। হ্যাঁ, রাবণের রূপ ধারণ করে ফেলি আমরা। আমাদের ভিতরে কখনো আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাকে ক্ষমতায় দেয়া হয়েছে শুধুমাত্র ওইটা সৎ ব্যবহার করার জন্য, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে। এটা আমাকে একটা পাওয়ার, এই পাওয়ারটা আমি এক্সেস করব শুধু জনগণের সাথে, রাষ্ট্রের সাথে। কিন্তু আমরা মনে করি যে এই ক্ষমতার জন্য আমার একক ক্ষমতা, এটা আমি আমার যেমন খুশি তেমন ব্যবহার করব, যেমন খুশি তেমন প্রয়োগ করব। যেমন বিগত 15 বছর ধরে জনগণের যে দমন নিপীড়ন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, এটা মানে আসলে কি সত্যি কথা বলতে আমরা যারা ভুক্তভোগী আছি, এই যে ভাই যে কথাটা বললো যে বিরোধী দল, বিরোধী মত, হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কিংবা অনেক নির্যাতনের শিকার হই, সেটা হয়তো আমরা প্রকাশ্যে বলতে পারছি না। যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে চিত্রটা, আমরা যারা রাজনৈতিক দলের কর্মীরা ছিলাম, এমন এমন পরিস্থিতিতে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়েছে, মিছিল করতে হয়েছে, যখন একটা জায়গায় পা ফেলার সাথে সাথে কোনো না কোনোভাবে ডিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে সব ঘেরাও করে ফেলছে। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু আমরা তখন রাজপথে নেমেছি, যতটুক পেরেছি করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেমন এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের এই পটভূমিতে তিনি একদম স্ট্যান্ড বাই, প্রত্যেকটা জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারির পার্সোনালি ফোন দিয়েছেন। যখন আপনার নেট সংযোগ বন্ধ হয়ে গেল, আমি অসুস্থ ছিলাম, মানে মাত্র অপারেশন শেষ হলো আমার, 11 তারিখে বাসায় ফিরেছে, 8 তারিখে অপারেশন হলো জুলাই, এবং 18 তারিখেই রাতে আমাকে ফোন দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলল যে প্রত্যেকটা থানায় এখন ইনফর্ম করে দেন যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা আছেন তাদের পিছনে কোনো দলীয় ব্যানারে না, দলীয় অবস্থানে না, তাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাজপথে নেমে যেতে বলেন। এবং যারা 144 ব্রেক করতে পারবে না তাদের হাতে চুরি পরাই দেয়া হবে, এটা ডিক্লেয়ার দিয়ে দেন আপনারা। আমরা তখন কি করলাম, ওই অবস্থাতেই আমরা কিন্তু প্রত্যেকে একদম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানে লোকাল ফোন খুলে আমরা কিন্তু প্রোগ্রাম থ্রু করে দিলাম এবং আমাদের রাজপথে সব নেমে গেল। এবং শুধু যে 18 তারিখে পরে তা না, তার আগে থেকে। তো আমাদের দল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছে যে এই আন্দোলনকে কখনোই আমরা দলীয় ফ্রেমে আনবো না, এই কারণে রাজনৈতিক ফ্রেমে আনবো না, তাহলে এই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে। এই যে নৈপথ্যে থেকে যে একটা লিডারশিপ দেয়া কিংবা তার পিছনের যে ইতিহাসগুলো, যেটা একজন দলের সর্বোচ্চ মানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তার দলের একজন কর্মী হিসেবে আমি জেলার দায়িত্বে আছি, আমি এটা মানে আমি দেখলাম যে আমি একজন নারী এবং আমার একটু মেজর অপারেশন হয়েছে, তিনি আমাকে ছাড় দিলেন না। তিনি আমাকে বললেন তোমাকে প্রোগ্রাম মানে থ্রো করতে হবে এবং রাজপথেও নামতে হবে। জাস্ট প্রোগ্রামগুলো থ্রো করার পরেই 1:30টার সময়, দুপুর 1:30টার মধ্যে আপনার ডিবির মশিউর সাহেব আমার বাসায় হাজির। এবং ওই অবস্থাতে আমাকে টেনে নিয়ে আধা ঘন্টা লাগছে আমার 4 তলা থেকে নিচতলায় নামতে। এবং এই অবস্থা অমানবিকভাবে সে আমাকে নিয়ে গেলেন তারা ডিবি অফিসে। এবং সেই ডিবি অফিসে যে মানে মর্মান্তিকভাবে যে নির্যাতন করা হয়েছে, সেটা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না। তো এমন একটা পরিস্থিতিতে আমরা কাজ করেছি, হ্যাঁ, কিংবা দেশের জন্যই করছি। তো আমাদের কথাটা কি, আমাদের কথা হচ্ছে যে এই যে বিপ্লবের যে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এই অর্জনটা
কেউ কারোর স্বার্থে যেন দেশি মানে বিদেশি বিসর্জন- ষড়যন্ত্রকারীর হাতে যেন নস্যাৎ যেন না হয়ে যায়। জি। তার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবসময় বলছি যে আপনারা সঠিক দায়িত্বটা পালন করে যত দ্রুত সম্ভব একটা সুস্থ নির্বাচনের প্রক্রিয়া বের করেন, জি। ডেট ঠিক করে দেন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়, কোনো ষড়যন্ত্রকারীরা এখানে ষড়যন্ত্র করার সুযোগটা না পায়, জি, অসংখ্য এবং ধন্যবাদ। এই আন্দোলনটা যেন নস্যাৎ না হয়ে যায়, যে আমরা যে আগামীর একটা বাংলাদেশ দেখব, সেই বাংলাদেশটা যেন আমরা বাস্তবায়নে মানে নিরাপদ বাংলাদেশটা যেন আমরা বাস্তবায়ন করতে অসংখ্য পারি। ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী। ডাক্তার জাহিদুর রহমান, আপনি যদি এর আলোকেই বলেন। করেছিল এটা দিয়ে শুরু করি, মানে ইনস্টিটিউট কিভাবে তৈরি করা যায় এবং সেটাকে কিভাবে রক্ষা করা যায়। আমাদের সমাজে এখন সংস্কার বলে প্রচুর আলাপ হচ্ছে, আমরা কনস্টিটিউশন সংস্কার করব, আমরা অনেক আইন রিফর্ম করতে চাই, পুলিশ ইত্যাদি ইত্যাদি। কনস্টিটিউশন বা আইন সম্পর্কে আমার একটা খুব বেসিক কথা হচ্ছে, এটাকে আমরা আন্ডার এস্টিমেট করা ঠিক না, কিন্তু এটাকে ওভার এস্টিমেট করাও ঠিক না। আমরা অনেক সময় ওভার এস্টিমেট করি, আমরা মনে করি আমরা খুব চমৎকার একটা কনস্টিটিউশন যদি লিখে ফেলি, একটা চমৎকার আইন যদি লিখে ফেলতে পারি, ইট উইল সলভ এভরি প্রবলেম। আর একটা প্রিয় এক্সাম্পল হচ্ছে, আমার খুব আগ্রহের জায়গা কনস্টিটিউশন। সো বলা হয় যে এই মুহূর্তে সবচেয়ে আধুনিক কনস্টিটিউশন হচ্ছে, এটা যারা কম্পিটিটিভ কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করে লিখেন। আমি একটা বইয়ের কথাই বলি, হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি নামে একটা বই আছে, আজিজ জেড হক এবং আই ফরগট অ্যানাদার রাইটার, এটাও দুজন মিলে লিখেছেন। তারা বলছেন, ওনারা বলার পরে, ওই বইয়ের রেফারেন্স পাওয়ার পরেই আমি ওই কনস্টিটিউশনটা পড়লাম। ইটস এ ভেরি ওয়েল রিটেন কনস্টিটিউশন। মানে এত ভালো সেপারেশন অফ পাওয়ার, ইনস্টিটিউশনের এত ভালো চমৎকার কিছুই নাই। একটা ছোট উদাহরণ দিই, ধরেন আমাদের দেশে পুলিশ যদি অপরাধ করে, আমরা পুলিশের জন্য এখনো পর্যন্ত পুলিশই তদন্ত করে, একটা আইন আছে কিন্তু তদন্ত পুলিশ করে। ওখানে আলাদা একটা অর্গানাইজেশন কমিশন আছে যেটা কনস্টিটিউশনাল, মানে কনস্টিটিউশনে লেখা আছে, সেটার জন্য ফর্ম করা হয়। মানে উদ্দেশ্য হচ্ছে কনস্টিটিউশনটা চমৎকারভাবে লিখে ফেললেই যদি সব সমাধান হতো, সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বেশি ডেমোক্রেটিক কান্ট্রি হতো, বাট ইটস নট। রাইট। সো আবার গুরুত্ব নেই না, এটাও ভুল কথা, এটাও থাকতে হবে, এটাকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু এটা করলেই হয়ে যাবে। এতে সমস্যা হবে কি, আমরা অন্য কাজগুলো করব না। তাহলে ইনস্টিটিউশন তৈরি করার প্রধান অতি জরুরি এবং সম্ভবত সবচেয়ে জরুরি স্টেপ, এটাকে আমরা আবার আন্ডারমাইন করি, সেটা হচ্ছে ইলেকশনস। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল ইলেকশনকে আন্ডারমাইন করার জন্য একটা আপদ বিপদ তত্ত্ব দিয়েছিল। ভোট দিলে জেনুইন ভোট হলো, একবার আপদ আসবে, নাইলে বিপদ আসবে। খুব বাজে কথা এটা নিয়ে যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে। ওয়াই নেশনস ফেইলে আফ্রিকার আলোচনা করতে করতে বতসোয়ানা বলে অ্যানাদার কান্ট্রি, বতসোয়ানার কথা আনা হয়েছে। ওরা দেখতে সাব সাহারান আফ্রিকা এর আশপাশে সবগুলো দেশ যা তা অবস্থা, কিন্তু এই দেশটা কিভাবে এত চমৎকার। ওনারা দুটো রকম ইনস্টিটিউশনের কথা বলছেন, ইনক্লুসিভ আর এক্সট্রাকটিভ। ওরা কিভাবে এত ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরি করেছে। বতসোয়ানাকে নিয়ে অমর্ত্য সেনেরও কাজ আছে। ওনারা দুজনে এই দেশটাকে মডেল হিসেবে দেখিয়েছে, একটা দেশে যদি ক্রমাগত অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন হতে থাকে, আস্তে আস্তে ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরির প্রবাবিলিটি বাড়ে। উদাহরণ দিই, ধরুন আগামী ইলেকশন হলো, নিপুণদিরা ক্ষমতায় গেলেন। এখন ওনারা যদি মনে করেন 5 বছর পর ওনারা ক্ষমতা গায়ের জোরে ধরে রাখবেন না, উনি চাইবেন ইনস্টিটিউশনগুলো ঠিকঠাক কাজ করুক। সঠিক। উনি পুলিশকে দিয়ে আওয়ামী লীগকে যদি এখন তারা আওয়ামী লীগের বিরোধী দল সম্ভাবনাই নেই, অন্য কোনো দল যদি আসে বিরোধী দলকে দমন পীড়ন উনি করবেন না, কারণ উনি জানেন উনি 5 বছর পর ওনাকে ভোটের মুখোমুখি হতে হবে, এবং উনি পরাস্ত হলে এই বিচার বিভাগ, এই পুলিশ বিভাগের কাছে তাকে যেতে হবে। সঠিক। উনি যেন ন্যায় বিচার পান, উনি যাতে জেনুইন ইনভেস্টিগেশন পান, উনি চাইবেন ওই প্রতিষ্ঠানগুলোকে আর এত ব্যবহার না করতে। অর্থাৎ আপনি সংস্কারের পাশাপাশি আমাদের মন মানসিকতার মন মানসিকতা না, বাধ্যবাধকতা, মন মানসিকতাও পরে। আপনি যদি নির্বাচন করেন, আপনি ভালো হন বা খারাপ হন, আপনাকে একটা লেভেল পর্যন্ত ইনস্টিটিউশন রক্ষা করতে হবে। ভারতের ইনস্টিটিউশনগুলো ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস এখনো এত সাহসী বা এমন কেন। একটা ছোট উদাহরণ দেই, ভারতের মতো দেশে আমরা সমালোচনা করতে পারি, ডিওয়াই চন্দ্রচূড় এখন চিফ জাস্টিস। আপনি চন্দ্রচূড় চিফ জাস্টিস হওয়ার আগেই আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ উনি খুব পাবলিকলি কথা বলেন। ওনার অনেক লেকচার পাওয়া যায়, যারা কনস্টিটিউশন বা ল নিয়ে ভালো বুঝতে চান, স্টেট বুঝতে চান, আই স্ট্রংলি সাজেস্ট হিজ লেকচার্স। ইউটিউবে ওনার অনেক লেকচার আছে। ওনার বাবাও কিন্তু চিফ জাস্টিস ছিলেন। চন্দ্রচূড় বেশ আগে থেকেই বিজেপির সাথে তার কিন্তু অনেক রায়ে সংঘাত ছিল, উনি তো এর আগে জাজ ছিলেন। কিন্তু মজার ব্যাপার, একটা নর্ম আছে, কনভেনশন আছে যে সিনিয়র মোস্ট মানুষকেই চিফ জাস্টিস করা হয়। ওনারা কিন্তু করেছে বিজেপি, কিন্তু চিফ জাস্টিস হয়েছেন এবং বহু ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে খুব স্ট্রং রায় দিয়ে যাচ্ছেন।
তো যে কথাটা বলছিলাম, আপনি যখন একটা নির্বাচন ফেস করবেন, আপনি যখন একটা ডেমোক্রেটিক লিস্ট মেন্টালিটি থাকবে, আপনি এইগুলো ম্যানিপুলেট করার ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন। আর তার সাথে এটাও জরুরি, সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি তো আসলে শুধু আইন দিয়েও করা যাবে না, একটা পর্যায়ে আমাদের মেন্টালিটি, এটা পরের ধাপে। আপনি যদি ডেমোক্রেটিক না হয়ে থাকেন, যেমন ধরুন আপনি তখন ম্যানিপুলেট করতে চাইবেন। ইউরোপের মাটিতে আস্তে আস্তে তো রাইটিস্ট পলিটিক্স মাথাচাড়া দিচ্ছে। হাঙ্গেরির ভিক্টর অরবান ইলেক্টেড সরকার, খুবই জনপ্রিয় সরকার, কিন্তু উনি এসে একবার একটা আইন চেঞ্জ করে আমাদের বিচারকের বয়স বাড়ানোর মতো করে উনি বয়স কমিয়ে দিয়ে এক ধাক্কায় কয়েকশো বিচারকের চাকরি শেষ করে দিয়েছেন। সো ইনস্টিটিউট, আপনি যদি মানসিকভাবে গণতন্ত্র না চান, তখন আবার আপনি ইনস্টিটিউট ভাঙার চেষ্টা করবেন। সো লিস্ট যদি আমরা ইলেকশনটা এনশিওর করতে পারি, আই রিপিট, ইলেকশনকে আমাদের দেশে আন্ডারমাইন করার এক ধরনের চেষ্টা আছে, এটা খুব ভুল কথা। পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে থাকলে অনেক সমস্যা কমে যাবে, ইনস্টিটিউশন বিল্ড আপ করবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। সুপ্রিয় দর্শক, নিচ্ছি সবশেষ বিরতি এবং এটি 2 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম আলোচনায় এবং আমরা আলোচনা করছি প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে। আমরা শেষ পর্বে আছি। জনাব সুলাইমান চৌধুরী, আপনাকে দিয়ে, হ্যাঁ, সেটা হিসেবে এখন আমরা সংকটের কথা বললাম, আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি সেটাও বললাম, গড়ে তুলতে তো হবে এবং এটি জাতির স্বার্থে অতীব জরুরি। কি করণীয়? ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ফুয়াদ কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন, আমি সেখান থেকে শুরু করে গড়ে তোলা যায়। আমি আমার কর্মজীবনের সঙ্গে যদিও রিলেটেড, তারপরেও 2-3টি সংক্ষেপ বাস্তব ঘটনার কথা বলবো। আদমজি জুট মিল বন্ধ করে দেয়া হলো। আমি তখন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, অফিস চট্টগ্রামে। এর কনভেনিং কমিটির কনভেনর করা হলো আমাকে, প্লাস ইনভেন্টরি কমিটিরও কনভেনর আমি। পেমেন্ট দিতে হবে 25,000 শ্রমিক, 7,000 কর্মকর্তা কর্মচারীকে। যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, সংক্ষেপেই বলছি। 15 দিন পর আমি যখন অর্থমন্ত্রী মহোদয়ের কাছে বললাম যে আমাকে টাকা দেন, পেমেন্ট দিতে হবে, উনি তো একেবারে, সুলাইমান তুমি এটা কি বলো, আমার লোকজনরা তো বলছে 4 বছর লাগবে, 15 দিনের মধ্যে তুমি টাকা চাও। আমি যে 4 বছর জন্য বলছে ওই তার কথা বাদ দেন, আমি 4 মাসের মধ্যে এটা শেষ করে দিতে চাই। এই 32,000 লোকের পেমেন্ট তাদের ঘরে পৌঁছে যাবে, কারো আদমজি জুট মিলে আসা লাগবে না, আপনাকে অ্যাসিউরেন্স দিচ্ছি, দরকার বোধে আমি বন্ড দেব। তিনি টাকা দিলেন, পেমেন্ট করে দিলাম, এটা লম্বা কাহিনী, বাট তারা ঘরে বসে টাকা পেয়ে গেছে। আদমজি জুট মিলে কারো আশা লাগেনি, একটা কমপ্লেইনও হয়নি, এই একটা। কিছুদিন পরে হঠাৎ আর কি আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী, ওই সময়ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে ফোন করলেন। আমি তখন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান। তিনি বলেন যে সুলাইমান, আপনাকে একটা কথা বলবো, আপনি আমার কথাটা রাখা লাগবে। কি কথা? বলে যে আপনাকে বিজেএমসির চেয়ারম্যান করতে চাই। তো আমি অত্যন্ত জুনিয়র কর্মকর্তা, আমি অতিরিক্ত সচিব তখন, আর দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করছেন, আপনি বিষয়টা তফাৎটা বুঝুন। আমি তখন সাহস করে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি কোনো কথা বলতে পারবো? বলে যে পারবেন। আমি কি স্বাধীনভাবে চালাতে পারবো? তিনি বললেন যে আপনি স্বাধীনভাবে চালাবেন। জয়েন করলাম, শুরু করলাম। 32 বছর পর্যন্ত একাধারে যেই জুট মিলগুলি লস দিয়েছে, 22টা জুট মিল, 8 মাসের মাথায় 12টা জুট মিল লাভে গেছে। ওই একই ইনস্টিটিউশন এই লাভের মুখ দেখেছে। এটাও তো সম্ভব। আর আমাদের দেশের চিফ ইলেকশন কমিশনার এই 7ই জানুয়ারি ইলেকশনের সময়ে বললেন সুষ্ঠু ভোট হয়েছে, এত % ভোট পড়েছে, অমুক করেছে তমুক করেছে। বিদায়ের সময় বললেন যে না, এটা কোনো ভোটই হয়নি। তো তার মেরুদণ্ড নেই, তাকে কে বলেছে প্রধান নির্বাচন কমিশনার হতে? এই ধরনের অসংখ্য নজির আছে।
ইনস্টিটিউশন ঠিক থাকা লাগবে, সঙ্গে হ্যাঁ ব্যক্তিও ভালো হওয়া লাগবে, বাছাই করার পদ্ধতি আছে, সরকার চাইলে ভালো লোককে বাছাই করে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ। এই কারণেই আমরা শুরুতে বলছিলাম যে প্রতিষ্ঠানের সক্ষমতা নির্ভর করে ব্যক্তির উপরে। আমরা ডাক্তার জাহিদুর রহমান আবার আপনার কাছে ফিরব। হ্যাঁ, এই যে প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের কি করা উচিত, কোনটা জরুরি ভিত্তিতে? আপনি কি নির্বাচনের কথা আগে বলবেন, যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে, নাকি আরও অন্য কোনো প্রক্রিয়া আছে? মানে এখানে দুটো ব্যাপার, ব্যক্তি ম্যাটার তো করে, কিন্তু ব্যক্তি কোন জায়গার। সুলাইমান কাজ করতে পেরেছেন কারণ আরো ওপরে বসা একজন ব্যক্তি তাকে আশ্বস্ত করেছেন, আসলে পারমিট করেছেন। একটা উদাহরণ দিতে পারি, এই উদাহরণটা ওই উপদেষ্টা মানে পাবলিকলি বলেন, আমাদের ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি তো অর্থ বাণিজ্য উপদেষ্টা, উনি যখন গভর্নর ছিলেন, আমরা অনেকে হয়তো জানি না 2001-06 সালের সময় বিএনপি কিন্তু একটা ব্যাংকেরও পারমিশন দেয়নি। মানে এটা তো একটা লুক্রেটিভ রিওয়ার্ড টু দ্য পিপল, এত মজার ব্যবসা তো আর নাই, একটাও দেয়নি। এবং ওনাকে ওখানে অটোনমি দিয়েছিলেন তখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রী মিলে অটোনমি দিয়েছিলেন, এবং উনি শক্ত থাকতে পেরেছেন। বহু তদবির, বহু চাপ, বহু কিছু এসছে, কিন্তু উনি শক্ত থেকে কাজটা করেছেন। যে ব্যাংক অলরেডি বেশি আছে, এরপরে আওয়ামী লীগ এসে ব্যাংক নিয়ে কি করেছে আমরা দেখেছি। আচ্ছা, অসংখ্য ব্যাংক নতুন নতুন করে জন্ম নিয়েছে। একদম। তার মানে তাহলে এটাও আমরা বলছি, সেটা আমি আমার আগের সেগমেন্টেই বলেছি, ডাক্তার জাহিদুর কথাটি বলতে হয়, এই ব্যাংকগুলো জন্ম নেওয়ার কাহিনীগুলো কিন্তু বেশ অভিনব এবং অনেক মোটা দরে, একদম, হ্যাঁ, জামানত দিয়ে তারপরে সেটি এনশিওর করতে হয়। জি, তো যেটা বলছিলাম, তাহলে ইভেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায়ও কোন মানুষটা দায়িত্বে আছেন এটা ম্যাটার করে। তার গণতান্ত্রিক ইচ্ছা আছে কিনা, তার ইনস্টিটিউটের মতো চলতে দেওয়ার চিন্তা আছে কিনা, এগুলো প্রত্যেকটা ম্যাটার করে। কারণ এটা না হলে দিনের শেষে হবে না। আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারেন, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন যেগুলো ম্যানিপুলেট করতে শুরু করবেন সিস্টেম, তাহলে তো কাজ করবে না, সেটা সম্ভব। সো ইটস এ কম্বিনেশন। আবার ওই যে মানে এটা ভাইস ভার্সা, আবার এমনও হতে হবে না যে ব্যক্তির উপরে ডিপেন্ড করে সিস্টেম চলবে, সেটা হয় না। কারণ ব্যক্তির উপর ডিপেন্ড করতে গেলে কি প্রবলেম হয়, মানে কুয়ান এবং মাহাতির মডেল থেকে মাহাতির পরে সরে গেলেন কেন? মোহাম্মদের পরের দিকে গিয়ে আসলে আর ওনার সুনাম ধরে রাখতে পারেন নাই। এই যে দেখুন, ব্যক্তিও যে সবসময় ঠিক থাকবে, নিজের সঙ্গে নিজে জাস্টিস করতে পারেন। এবং এরপর উনি গতবার এসে উনি কি করেছেন, কিভাবে গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে হবে, যে আনোয়ার ইব্রাহিম আগামীকাল না টেকনিক্যালি আজ আসছেন, তার উপরে কি পরিমাণ অপারেশন চালিয়েছেন জাস্ট টু বি ইন দ্য পাওয়ার, সেগুলো তো আমরা দেখেছি। সেজন্য এই ব্যক্তির ওপর আবার রিলাই ফুললি করা যাবে না। আমরা চেষ্টা করব সমাজে এই আলাপ করার জন্য যে মানুষের মধ্যে যাতে গণতান্ত্রিক চেতনা গড়ে ওঠে, কারণ মানুষই পাওয়ারে যায়। আবার একই সাথে ইনস্টিটিউট এমনভাবে তৈরি করব, ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ মারাত্মক বিশৃঙ্খলা লাগিয়ে দিতে চাইলেও যাতে লাগিয়ে দিতে না পারে, প্রতিষ্ঠানগুলো যেন তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। নিপুণ রায়চৌধুরী, আমি ভাইয়ের সাথে একমত। কারণ কি, আমাদের চেষ্টাটা আগে থাকতে হবে, এবং আমরা আসলে যারা রাজনৈতিক দলের, বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন, কিংবা আগামী দিনে যে সকল দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের চিন্তা ভাবনা কেন্দ্রবিন্দু হতে হবে জনগণ এবং রাষ্ট্রের মানে সিস্টেম কিভাবে ডেভেলপ করা যায়, সেই প্রক্রিয়াটা কিভাবে, এটা সকল দল মত নির্বিশেষে একসাথে বসে, এক টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমার ভিন্ন মত হতে পারে, ভিন্ন দল হতে পারে, কিন্তু সবাই এক টেবিলে বসার প্র্যাকটিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো এই ডেভেলপমেন্টটা যদি আমরা করতে পারি, এবং প্রত্যেকটি জায়গায় যদি আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রাধান্য দিতে পারি, এবং ইয়াং জেনারেশন যারা আছেন, যাদের বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে আমরা কথা বলছি, তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায়, এই ভাবনাটাকে নিয়েও আমরা যদি মানে একসাথে পথ চলি, আমি মনে করি যে ইচ্ছা থাকলেই মানে সেটা সম্ভব। কারণ আমি একটা মানে ছোট একটা কর্মী হিসেবে আমি একটা অনুধাবন করতে চাই যে সবসময় আমরা কিন্তু বলেছি যে আমরা যে এত মানে ত্যাগ স্বীকার করছি, এত কিছু করছি, কিন্তু ত্যাগ তো সবাই স্বীকার করেছে। বাংলাদেশে 18 কোটি জনগণ ত্যাগ স্বীকার করেছে। স্বৈরাচারের মানে দমন নিপীড়নে প্রতিনিয়ত ত্যাগের মানে কাঠামো তৈরি হচ্ছে। তো সেই জায়গায় আমাদের মানে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হলে অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন, খুব দ্রুত, এবং সেই সাথে বর্তমান যে সরকার আছে সেই সরকারের সৎ ইচ্ছাটা এখন জাতি দেখতে চায়।
জনগণ দেখতে চায়, সকল রাজনৈতিক দল দেখতে চায়, কারণ এটা কোনো ছেলে খেলা না যে আপনার 1000 শহীদের রক্তের বিনিময়ে একটা স্বাধীন বাংলাদেশ আপনাকে আবার উদ্ধার করতে হলো, স্বাধীন করতে হলো। সেই বাংলাদেশ যেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর হাতে আবার না পড়ে যায়, খপ্পরে না পড়ে যায়, এই জন্য কিন্তু আমাদের এখন ভাবনার বিষয় হয়েছে যে আমাদের দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই কাঠামোগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। এর জন্য কালক্ষেপণ করা যাবে না এবং যত দ্রুত সম্ভব আপনাকে ডেট ডিক্লেয়ার করতে হবে, কারণ কোন ডেটে আপনি নির্বাচন করবেন এটা যদি জনগণের কাছে যদি আপনি উন্মুক্ত না করেন কিংবা খোলাসা না করেন, তাহলে জনমনেও কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায়। তো আমরা যারা সাহায্য করছি, সহযোগিতা করছি এই সরকারকেও সেই সহযোগিতা নিয়ে মানে দেশটাকে জনগণের রাষ্ট্রে পরিণত করার এই একটা মুখ্যম সময়, এটা দ্রুত করতে হবে এবং এটিকে কাজেও লাগাতে হবে। ডেফিনেটলি এটা কাজে লাগাতে পারলে যখন জনগণের সরকার মানে নির্বাচিত হবে, প্রতিষ্ঠিত হবে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি ঢেলে সাজাতে পারবেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার একা কিন্তু সবকিছু পারবে না, এটা অনেক লেন্দি প্রসেস। এই লেন্দি প্রসেসকে যদি উনি যেতে চান তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীদের হাতে আবার দেশ কিন্তু পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আবার ফিরবো, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে যাব, কিন্তু এই যে নিপুণ রায় চৌধুরী যে কথাটা বললেন, একটা ডেট ডিক্লেয়ার করার নির্বাচনের যে বিষয়টি, আমাদের সেনা প্রধান কিন্তু 18 মাসের কথা বলেছেন এবং আপনি সেনা মানে প্রধানের সঙ্গে সরকারের কোনো কি একটা আপনার ভিডিও বক্তব্য আমরা লক্ষ্য করেছি, আপনি যদি একটু বলেন এই বিষয়টা সংক্ষেপে একেবারে। বিষয় বলে মনে হয়েছে সেটা হলো সেনাপ্রধান 18 মাস এবং 18 মাসের মধ্যে একটু কনফিউশন আছে। আমরা যদি রিপোর্টটা পড়ি রয়টার্সের, যেটা ফার্স্ট প্যারাগ্রাফে বলার ওখানে 18 মাস দেওয়া আছে, আমরা এটাকে গুরুত্ব দিয়েই বেশিরভাগ পত্রপত্রিকা রিপোর্ট করেছে। মাঝে 5th ও 6th প্যারাগ্রাফে উনি বলছেন ফলোইং দ্য রিফর্মস 18 মাস, তার মানে কাগজে কলমে রিফর্মের পর 18 মাস, এটা বলার সুযোগ আছে। হোয়াট এভার ইট ইজ, চিফ অ্যাডভাইজার যখন ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলছেন তিনি কিন্তু কোনো রকম কোনো কনফিউশনের ধার ধারেননি, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এটা ওনাদের মুখ থেকেই আসতে হবে নির্বাচন কবে হবে। সুতরাং আমরা ধারণা করতে, প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধান যখন এই বক্তব্য দিয়েছেন এটা একটু আমাদের কাছে অনেকের প্রশ্ন জেগেছে যে উনি ইভেন যদি ফলোইং দ্য রিফর্মস 18 মাস এটাও যদি বলে থাকেন, এটা ওনার বলার কি কথা ছিল, ওই সময় কথা ছিল? যদিও সেনাপ্রধানকে আমরা এই মুভমেন্টের সময় খুবই ডিসাইসিভ রোল প্লে করতে দেখেছি, আমরা প্রশংসা করি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। চিফ অ্যাডভাইজার যখন এই কথাটা বললেন তখন নিশ্চিতভাবে দুজনের মধ্যে একটা কনফ্লিক্টের সম্ভাবনা আছে বা কিছুটা মতদ্বৈততা অ্যাটলিস্ট আছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সেনাপ্রধান উনি বলছেন যে উনি সাহায্য করবেন, মানে সেনাপ্রধান সাহায্য করার কথা বাই ডিফল্ট সরকারকে। আমরা চাই চিফ অ্যাডভাইজার বা অ্যাডভাইজারের যে বডি আছে তার সাথে সেনাপ্রধান তাদের মধ্যে কোনো দূরত্ব না থাকুক, কারণ আমাদের এই যে নানা রকম সংকটে আমরা পড়ে আছি, সিচুয়েশনে পড়ে আছি, সেই সময় এই ধরনের কোনো কিছু আমরা পছন্দ করি না। আর বটম লাইন হচ্ছে অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের যে কাউন্সিল আছে তারা যেটা মনে করেন নির্বাচন আসলে সেটাই হওয়ার কথা এবং সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যে আরো পরিষ্কার। ব্যারিস্টার ফুয়াদ, প্রতিষ্ঠান গড়ে ওঠে কিভাবে? 3টা মুদ্রা জিনিস আছে, উপকরণ আছে প্রতিষ্ঠান তৈরি করবার। একটা হচ্ছে মানুষ। আমরা এই যে ডাকসাইটে আমলা বসে আছেন, সাবেক সচিব মহোদয় উনি বলেছেন আর কি, একটা হচ্ছে মানুষ দরকার হয়। দ্বিতীয়ত হচ্ছে সেট অফ রুলস লাগে, যে একটা প্রতিষ্ঠান আপনি কিভাবে চালাবেন, এই প্রতিষ্ঠানের এখতিয়ার কি, এই প্রতিষ্ঠানে যারা কাজ করবেন তারা কি করতে পারবেন পারবেন না, এবং এই প্রতিষ্ঠানটা জনগণকে কি সেবা দেবে, কোন সেবাটা দিতে না পারলে তাকে আমি কিভাবে জবাবদিহিতার অধীনে আনবো, এরকম একটা সেট অফ রুলস লাগবে প্রতিষ্ঠানের। আর প্রতিষ্ঠানের তৃতীয় উপকরণ হচ্ছে জনগণ এটার উপর আস্থা পাইতে হবে যে হ্যাঁ এইটা আমার অফিস, এটা এখানে গেলে আমি সেবা পাবো। এই 3 জিনিসের কম্বিনেশনের নাম হচ্ছে প্রতিষ্ঠান। শেখ হাসিনার সময় আমরা কি দেখেছি, দেখেন যে আওয়ামী লীগের দলীয় মিটিংগুলো গণভবনে হয়েছে। এখন শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, তিনি একটা দলের প্রধান, গণভবনে দলীয় মিটিং করছেন, কিন্তু গণভবন তো আওয়ামী লীগের চাঁদার টাকায় চলে না, গণভবন চলে হচ্ছে ট্যাক্স পেয়ারদের টাকায়, এবং ওখানে বসতে পারবেন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাহলে দেখেন যে ব্যক্তি শেখ পরিবারের অথবা শেখ রাজবংশের মহিলা, তিনি একটা সিংহাসন দখল করে আছেন, যেই সিংহাসনে বসবার তার কোনো অধিকার নাই,
তিনি দাবি করছেন তিনি জনগণের প্রতিনিধি, কিন্তু সেখানে তিনি ব্যবহার করছেন এটা তার ব্যক্তির এবং তার দলের স্বার্থে। একই ভবনে দেখবেন যে 14 দলেরও মিটিং হয়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সব মিলায়। জাতীয় পার্টি এবং এই যে 14 শুট দলের অন সঙ্গে, সাইট, হ্যাঁ, আওয়ামী লীগ, জাসদ, সবার ওয়ার্কার্স এই যে পার্টি, শুট অন সাইট পলিসি দেখলাম আপনার, এই যে আন্দোলনের সময় 14 দল মিলে গুলি করে যে মানুষ মারবে সিদ্ধান্তটা নিয়েছে, এটা কিন্তু 14 দলীয় একটা মিটিংয়ে তিনি বসে সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে দেখেন যে প্রতিষ্ঠান না থাকবার সমস্যা হচ্ছে যে ব্যক্তি এখতিয়ার কতটুকু, আমার দলীয় প্রধানের এখতিয়ার কতটুকু, আমি রাষ্ট্রের দায়িত্বে আমার এখতিয়ার কতটুকু, কোন বিল্ডিংয়ের মালিকানাটা রাষ্ট্রের আর কোন বিল্ডিংয়ের মালিকানাটা দলের, কোন কোন মিটিং কোন কোন জায়গায় করতে হবে, ততটুকু পর্যন্ত আমরা তফাৎ করতে পারছি না। তো এটার মাধ্যমে যেটা হয়েছে দেখেন, এই তফাৎটুকু না থাকার কারণে যেটা হয়েছে, ভাঙচুরের প্রশ্ন যখন আসছে, মানে বিপ্লব পরবর্তী অবস্থায় দেখেন কোনো রাষ্ট্রীয় ভবন কিন্তু বিপ্লবীরা অথবা আন্দোলনকারীরা এই লেভেলে ক্ষতিগ্রস্ত করে নাই যেটা এই ভবনটাকে করেছে। কারণ গণভবনটাকে কিন্তু রাষ্ট্রের জনগণ তার ভবন আকারে সে কল্পনা করে নাই। গণভবনকে সে কল্পনা করেছে যে এটা একটা শেখ পরিবারের, একটা শেখ রাজ্যের, একটা শেখ হাসিনার প্রতিভূ, এবং সেখানের ইট পাথর ভাঙা থেকে শুরু করে ফ্রিজের খাবার রান্না করা, পুকুরের মাছ ধরে নিয়ে আসা, ওখানকার কুকুরটা, ওখানের হাঁস মুরগি ফিরায় নিয়ে আসা, সব কিছু করছে তারা নিজেদের মতো করে অ্যাবিউজ করেছে। কারণ এখানে তার কোনো ওনারশিপ নাই, তার মালিকানা নাই। তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে ব্যক্তির স্বেচ্ছাচারিতার কারণে জনগণের মালিকানার বাইরে চলে যায় এবং জনগণ কিভাবে এটাকে দেখে। তো অতএব আমাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেট অফ রুলস, স্বাধীন চেতা, সম্মানিত, যোগ্য, মেধাবী, সৎ মানুষ দরকার ওটা রান করবার জন্য, আর হচ্ছে জনগণকে এইটার প্রতি শ্রদ্ধাশীল বানানোর একটা দরকার। এই তিনটা উপকরণেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আবার ঢেলে সাজানো সম্ভব, এবং সেটা করবেন বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করছি। কিন্তু নির্বাচনের যে বিষয়টি, নির্বাচন মানে প্রক্রিয়াটা শুরু করা, একটা ডেট ঘোষণা করা, যে বিষয়টি নিপুণ রায় চৌধুরী বললেন, আপনি এই ইস্যুতে কি বলবেন? দেখেন, নির্বাচনটাকে আমি কোনো মৌলিক পরিবর্তনের জায়গা মনে করি না ব্যক্তিগতভাবে। নির্বাচন একটা প্রসেস, একটা পদ্ধতির সমস্যাটা কোথায় দেখবেন, এটা নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি যে বাংলাদেশে নির্বাচন এবং ভোট নিয়ে যখন আলোচনা হয় তখন দেখবেন যে ব্যাপক আমেজে, আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন তো হয়েছে। রাজনীতি, রাষ্ট্র, নির্বাচন, ভোট এগুলো কনসার্ট না, এটা রবীন্দ্রসঙ্গীতের আড্ডা না, এখানে কাওয়ালির গানের আসর বসে নাই। নির্বাচন মানে এইটা না যে নুসরাত ফাতেহি আসবে, ওর নাচ দেখতে যাচ্ছি আমরা। এটা শাহরুখ খানের মিউজিক্যাল কনসার্টস না। পলিটিক্স, স্টেট, ভোট, রাজনীতি, ভোটাধিকার এগুলো সিরিয়াস ব্যাপার। কিন্তু এটাকে আমাদের এখানে দেখবেন একটা হাস্যকর পালা গানের, যাত্রা গানের আসরে পরিণত করেছে। রাজনৈতিক দলগুলোও করেছে, এবং রাষ্ট্র, নির্বাচন কমিশন কখনো এই বিশাল জনগোষ্ঠীকে কখনো নাগরিক করবার চেষ্টা করে নাই। তারা তাদেরকে প্রজার মতো করে ট্রিট করেছে। তো প্রজাদেরকে রাজা কিভাবে ট্রিট করে, যখন কোনো কাজ করতে হয় ওদেরকে খাওয়ায়, ওদেরকে ভোজ দেয়, রয়্যাল ফিস্ট, ওদেরকে ভোজ দিয়ে খাওয়ায় এটা করে। ওদেরকে যুদ্ধে যেতে হবে, ওদেরকে মিথ্যা আশাবাদ ব্যক্ত করায়। এই জায়গাটা পরিবর্তন দরকার। নির্বাচন একমাত্র সমাধান না, বাট প্রসেস কন্টিনিউ হতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, ডাক্তার জাহিদুর রহমান, সোলাইমান চৌধুরী এবং নিপুণ রায় চৌধুরী। আপনারা এখানে এসে মূল্যবান কিছু কথা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমরা হতাশাবাদী নই, আর নৈরাশ্যবাদীকে স্বয়ং স্রষ্টাও পছন্দ করেন না। আমরা নৈরাশ্যবাদী হতে চাই না। একটা গল্পের কথা মনে পড়ে গেল। গল্পটি হচ্ছে বিদ্যুৎ আবিষ্কারক, তিনি যখন কাজ করছিলেন 119টি তার জোড়া দেওয়ার পরেও যখন আলো জ্বলেনি, বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি, তখন তার সহকারী তাকে প্রশ্ন করেছিল, স্যার আমরা 119টা তার জোড়া দিলাম, তারপরও কিন্তু আলো জ্বলল না, বিদ্যুৎ আবিষ্কার হলো না, তো আমরা কি পেলাম, কি জানলাম? আবিষ্কারক জবাবে বলেছিলেন, এই 119টি তার জোড়া দিয়েও যে বিদ্যুৎ আবিষ্কার হলো না, এই বিষয়টি আমাদের কম অভিজ্ঞতা তো হলো না, আমরা তো একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এই যে অভিজ্ঞতা অর্জন, বলে রাখা ভালো, সেটা হচ্ছে 120টি তার সংযুক্ত করবার পরে কিন্তু বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছিল। আমরা
119 বছর ব্যর্থ হতে পারি, স্বাধীনতার পর দীর্ঘ পথ পরিক্রমায় আমরা ব্যর্থ হতে পারি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো, আমাদের প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক বলে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।